অজানা সত্যের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন দুটি ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে, ঘটনাটি নিশি ডাকের ঘটনা। নিশি সম্বন্ধে আমরা কম বেশি অনেকেই জানি এবং অনেক ঘটনা এবং অনেক গল্প শুনেছি যেখানে আমরা নিশি সম্বন্ধে জানতে পেরেছি। তবে যারা জানেন না নিশি কি, তারা আজকের ঘটনাটিকে অবশ্যই শুনতে থাকুন, আপনারা জেনে যাবেন নিশি কী জিনিস। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, ঘটনাটি একটি প্রেতাত্মার ঘটনা এবং এই ঘটনা সম্বন্ধে আমি বেশি কিছু বললাম না, কারণ এখন যদি কিছু বলে দিই তাহলে আপনারা পরে ঘটনাটি শুনলে ঘটনার মজাটা পাবেন না। আজকের এই দুটো ঘটনা দিয়ে আমাদের এপিসোডটিকে সাজানো হয়েছে এবং আমরা এপিসোডের দিকে এগোবো তার আগে সকলকে মনে করিয়ে দিই, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা আমাকে মেল করে লিখে পাঠান ঘটনা অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এবং আপনারা যদি আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান তাহলে আপনারা আমাকে মেল করুন, আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নেব। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক এবং আমার সাথে কন্ট্যাক্ট করার সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রেখে দিয়েছি। তো আর বেশি কথা বাড়াবো না, এপিসোডটিকে লাইক করে দিন, কারণ আপনাদের লাইক খুবই জরুরি। এবং আপনারা কমেন্ট করে জানান আজকের এপিসোড আপনাদের কেমন লাগছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন বৈশালী দাস। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হাই দাদা, আমার নাম বৈশালী দাস। আমি দত্তপুকুর নামক একটি অঞ্চল থেকে তোমাকে ঘটনাটা লিখছি। আজ আমি আমার গ্রামের বাড়িতে আমার দিদার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে শোনাবো। এই ঘটনাটা শুনলে সবাই ভয় পেতে বাধ্য। আজকের ঘটনাটি নিশি ডাককে কেন্দ্র করে। নিশি ডাকের ঘটনা আমরা অনেক শুনেছি। আজকের ঘটনাটা তোমাদের মনে আলাদা জায়গা করতে চলেছে। ঘটনাটা আমি দিদার মুখ থেকেই শুনেছি। আমি যেমনটা শুনেছি তেমনটাই লিখব এবং দিদার ভাষ্য মতেই বলবো। শুরু করছি ঘটনা। সালটা ঠিক মনে নেই, তবে ঘটনাটা অনেক বছর আগের। আমি যেই গ্রামে থাকতাম সেটি একটি প্রত্যন্ত গ্রাম। বিশেষ একটি কারণে আমি গ্রামের নামটা নিলাম না। আমাদের সেই গ্রামে একটি ছোট হাটের বাড়ি ছিল। আমার বর মারা যাওয়ার পর আমি এবং আমার ছেলে একসঙ্গে থাকতাম। ছেলে বড় হয়ে যাওয়ার কারণে তার সঙ্গে আমি একটি মেয়ের বিয়ে দিয়ে দিই এবং আমার বাড়িতে একটা বৌমা আসে। কয়েক মাস সেই বৌমা থাকার পর বৌমার ভাবসাব দেখে বোঝা গেল যে তার ঘর সংসারে মন টিকছে না। সে না করতো রান্না, না করতো কারোর সেবা। মাঝে মধ্যেই আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করতাম যে, হ্যাঁ রে, এটা তুই কি মেয়ে আনলি? কয়েক মাস পর থেকে দেখা গেল বউটা বিকেল বেলায় বাইরে বেরিয়ে যেত আর রাত করে বাড়ি ফিরত। তাদের বাড়িতে অশান্তি লেগেই থাকত যে একজন মহিলা এত রাত করে কেন বাড়ি ফিরবে। অনেক ঝামেলার পর জানা গেল বৌমা একটি কাজে ঢুকেছেন এবং সেখানে কাজ করতে তার ভালো লাগে, 2-4টে উপার্জনও হয়ে যায়। তবে এর জন্য রাত করে ঢোকার কারণ তিনি বুঝতে পারতেন না। এরপর দিনগুলো এইভাবেই চলতে থাকে। আমার ছেলে বউয়ের সঙ্গ দিত। সে বলতো, আর যাই হোক, আমার বউ বসে তো নেই, কাজকর্ম করতেই তো বাইরে বেরোচ্ছে। তো যাই হোক, এইভাবে দিনকাল চলতে থাকে। একদিন রাতের বেলায়
তখন বাজে 11টা। বৌমা এখনো বাড়ি ফেরেনি। ব্যাপারটা কি, এত রাত হয়ে গেল, বৌমা এখনো বাড়ি ফিরছে না। এমন সময় ছেলে কাজ থেকে বাড়ি ফেরে এবং জানায় যে কিছু একটা কারণে আজ নাকি বৌমা নিজের বাপের বাড়ি গেছে, সে আজ রাতে বাড়ি ফিরবে না। আমার রাগ হয় যে একবারও আমাকে জানানোর প্রয়োজন বলে মনে করলো না যে আমি বাপের বাড়ি থাকবো আজকে। তো যাই হোক, রাতে আমি আর আমার ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। যেহেতু গরমকাল ছিল তাই ঘরের জানালাটা খোলা রেখেছিলাম যাতে হাওয়া এলে একটু তৃপ্তি পেতে পারি। হঠাৎ কেন জানি আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে একটু জল খেয়ে আবার ঘুমাতে গেলাম। তখন কি মনে হলো, একটু জানালা দিয়ে উঠোনটাকে দেখলাম। এমন সময় একটা দমকা হাওয়া এসে আমার মুখে লাগলো। সেই হাওয়াটির কারণে আমি তৃপ্তি তো পেলাম, তবে ওই অনুভূতিটা আমার ঠিক মনে হলো না। যাই হোক, আমি বেশি না ভেবে ঘুমানোর চেষ্টা করি। এমন সময় আমার মনে হয় বাড়ির টিনের চালে অনবরত কেউ যেন ঢিল ছুঁড়ছে, বারবার ছুঁড়েই যাচ্ছে এবং খুব জোরে জোরে শব্দ হচ্ছে। সেই ঘরের মধ্যে যে কেউ থাকলে তারই ঘুম ভেঙে যাবে, তবে আমি দেখি আমার ছেলে ভোস ভোস করে ঘুমোচ্ছে। এত আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে গেছে, তবে আমার ছেলের ঘুম ভাঙল না, এটাই আমি বড্ড অবাক হলাম। আমি ছেলেকে ঘুম থেকে তুললাম এবং বললাম যে দেখ, কেউ মনে হচ্ছে টিনের চালটায় ঢিল ছুঁড়ছে। তবে আমি অবাক হই আমার ছেলের কথা শুনে। সে বলে, কই, আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। সব থেকে অবাক করার বিষয়, আওয়াজ তখনও অনবরত হয়ে যাচ্ছে, তবে আমার ছেলে বলছে আমি কোনো শব্দ পাচ্ছি না। এরপরে ছেলে ঘুমিয়ে পড়ে। এমন সময় দেখি শব্দটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে আমি শুনতে পাই কেউ যেন দরজা ধাক্কা দিচ্ছে। আমার ভয় হতে লাগে। কেউ যেন অনবরত দরজাটাকে পেটাচ্ছে। কিছুক্ষণ পর আমি বৌমার কণ্ঠস্বর পাই। বৌমা বলছে, মা দরজাটা খোলো, আমি এসে গেছি। বৌমার কণ্ঠস্বর শুনে আমি স্বস্তি পেলাম। আমি গিয়ে দরজাটা খোলার পর বাইরে কাউকে দেখতে পাই না। আমি বৌমা বৌমা করে একটু চিৎকার করি, তবে বাইরে কেউ নেই। হাতে লণ্ঠন নিয়ে একটু বাইরের দিকে বেরোলে দেখতে পাই বৌমা নিজের চুলটাকে ছেড়ে আম গাছ সোজাসুজি জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এবং ভয়ের বিষয়টি হলো বৌমা হাসছে। আমি লণ্ঠন নিয়ে বৌমার পেছন পেছন যাই, তবে বৌমাকে জঙ্গলের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তবে আমি তার হাসির শব্দ অনবরত শুনতে পাচ্ছিলাম। আমি চিৎকার করে ডাকছিলাম, বৌমা তুমি কোথায়, বেরিয়ে এসো, এই জঙ্গলের মধ্যে এত রাতে থেকো না। এমন সময় আমি পেছন থেকে নূপুরের শব্দ পাই। আমার এটা মনে ছিল যে বৌমা পায়ে নূপুর পরত। আমি পেছনে ঘুরে দেখি, আমি যেই দৃশ্য দেখতে পাই সেটা দেখার পর আমার রক্ত ঠান্ডা হয়ে যায়। আমি দেখি বৌমা আমার থেকে কিছু হাত দূরে দাঁড়িয়ে রয়েছে এবং তার ঘাড়ের ওপরে এক ছেঁড়া শাড়ি পরা মহিলা চেপে বসে রয়েছে। তার চোখ দিয়ে লাল আভা বেরোচ্ছে। আমি আর থাকতে না পেরে লণ্ঠনটাকে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালাই। আমি পেছনে তাকাইনি, তবে আমার পেছন থেকে অনবরত হাসির শব্দ ভেসে আসছিল। বারবার মনে হচ্ছিল আমাকে ডাকছে। এমন সময় যখন আমি জঙ্গল দিয়ে বেরোই, আমি দেখি বৌমা আমার বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে।
আমি আর সেই পরিস্থিতিটাকে নিতে পারি না, আমি জ্ঞান হারাই। আমার ছেলে আমাকে রাতে উদ্ধার করেছিল। জ্ঞান ফিরলে বৌমা আর ছেলেকে আমি পাশে দেখতে পাই। বৌমাকে দেখে প্রথমে আমি ভয় পাই, তারপর সমস্ত ঘটনা খুলে বললে বৌমা অবাক হয় এবং বলে, আমি কাল রাতে বাড়িতেই আসিনি, আমি তো নিজের বাপের বাড়ি গেছিলাম। এরপর আমার ছেলে আমাকে দূর একটি গ্রামের ওঝা বাড়িতে নিয়ে যায়। ওঝা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাকে জানায় আমার ওপর নিশির নজর পড়েছে। আজ হয়তো আমি তার হাত থেকে বেঁচে গেছি, তবে প্রতি রাতেই সেই নিশি নাকি আসবে এবং আমাকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমি তার ডাকে সাড়া দিয়েছি। আমি যখন উপায় জিজ্ঞেস করি তখন তিনি বলেন, তোমাদের গ্রামের একটি বট গাছ রয়েছে, সেই বট গাছকে সবাই পবিত্র মনে করে, সেইখানে একটা বড় করে পুজো দিতে হবে। এই কথা শোনার পর গ্রামের বট গাছের সামনে পুরোহিত ডেকে পুজো করা হয়। এই ঘটনার পর থেকে দিদা মাঝে মধ্যে রাত্রিবেলায় আজে বাজে স্বপ্ন দেখতেন এবং ভয়তে মাঝে মধ্যে ঘুম থেকে উঠে পড়তেন। দিদার সুস্থ হতে প্রায় 3 মাস সময় লেগে গেছিল। আমার দিদা মারা গেছেন আজ থেকে প্রায় 5 বছর আগে এবং তার মুখ থেকে এই ঘটনাটা আমি শুনেছি। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে শুনিও এবং এই নিশি ব্যাপারে যারা জানে না তাদেরকে অবশ্যই এই সম্বন্ধে একটু ব্যাখ্যা দিয়ে দিও। ভালো থেকো রাজর্ষিদা, তোমার সঙ্গে আছি, আরও এগিয়ে চলো। আচ্ছা, যারা যারা জানেন না নিশি কি, তাদেরকে আমি বুঝিয়ে দিই। নিশি হচ্ছে এক ধরনের এন্টিটি। তার নজর যদি কারোর ওপর পড়ে, সে রোজ রাত্রিবেলা সেই মানুষটিকে ডাকতে আসে। নিশি যখন কাউকে ডাকতে আসে তখন সে তার পরিচিত কারোর গলার স্বরে তাকে ডাকে। তবে 3 বারের বেশি নিশি কাউকে ডাকে না। সেই 3 বারের মধ্যেই যদি কেউ তার ডাকে সাড়া দিয়ে দেয়, তাহলে নিশি সহজে তার পেছন ছাড়ে না এবং নিজের সঙ্গে সেই মানুষটিকে নিয়ে যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বৈশালী দাসকে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ জানাবেন। আরও একটি বিষয় আপনাদেরকে জানানোর ছিল, আমি আমাদের এই অজানা সত্য চ্যানেলে বিভিন্ন ধরনের এন্টিটি সম্বন্ধে কিছু শর্টস আপলোড করছি এবং সেই বিষয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। সেখানে আপনারা জিন, ব্রহ্মদৈত্য, নিশি এছাড়াও আরও নানান ধরনের এন্টিটি সম্বন্ধে বিস্তারিত জানতে পেরে যাবেন শুধুমাত্র 1 মিনিটের শর্টসের মাধ্যমে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই শর্টসগুলি দেখবেন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা। নমস্কার রাজর্ষিদা, আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা এবং বেশ কয়েকদিন ধরে তোমার কয়েকটা এপিসোড শুনে তোমার ভক্ত হয়ে গেছি। আজ আমি আমার শোনা একটি ঘটনা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই ঘটনাটিকে শুনিও। শুরু করছি ঘটনা। ঘটনাটি ঘটে আমার কাকিমার সাথে। আমাদের বাড়িটি এমন জায়গায় যেখানে চারপাশে খানিকটা দূরে দূরে আমাদের অন্য কাকাদের বাড়ি ঘর আছে, আর আমরা যেখানে থাকি সেখানে 3 কাকারা মিলে একটা বাড়ি, প্রত্যেকের আলাদা আলাদা ঘর। আমাদের ঘরের পাশে বাঁশঝাড় রয়েছে, এক কথায় জঙ্গল রয়েছে বলতে পারো। সেখানে একটা তাল গাছ, বট গাছ, আরও অনেক গাছ রয়েছে। আমার বাবার কাছে শুনেছি ওই পাশে অনেক আগে একটা হিন্দু লোক ফাঁসি দিয়ে মারা গেছিল। যাই হোক, মূল ঘটনা বলি।
সেদিন মাগরিবের আজান দেওয়ার পরে আমার কাকিমা তাদের ছাগল আনতে সেই জঙ্গলের পাশে তালগাছটার কাছে গিয়েছিল। ছাগলটা অনবরত কান্না করে যাচ্ছিল। সেই কারণে ছাগলটি বাঁধা ছিল না, তাও কেন জানি সে কিছু একটা দেখে বাড়ির দিকে এগিয়ে আসতে পারছিল না। তখন ছাগলের কান্না শুনে আমার কাকিমা ভেবেছিল মনে হয় শিয়াল ধরেছে, তাই তিনি ছাগল আনতে তালগাছের নিচে যান। তখন ছাগলটি কাকিমাকে দেখে এক দৌড়ে বাড়ি চলে আসে। ঠিক তখনই কেউ যেন কাকিমাকে বলছিল, কি গো কাকিমা, তাল কুড়াতে আসছো? এই কথা তিনি 3 বার শুনেছিল। শব্দটা শোনবার পর তিনি যখন চিৎকার করে জিজ্ঞাসা করলেন যে কে কথা বলছেন, তখন তিনি পিছনে না ফিরে পিছিয়ে পিছিয়ে আসছিলেন আর কলিমা পাঠ করছিলেন। তারপর বাড়িতে এসে সাথে সাথে আমাদেরকে এই ঘটনাটি বলেন। তখন আমার বড় আপু কাকিমাকে বলেন, আপনি ঘরে না ঢুকে তাড়াতাড়ি গোসল করেন। তারপর কাকিমা গোসল করতে গিয়ে দেখে সারা শরীর থেকে পিচ্ছিল পিচ্ছিল কি যেন বের হচ্ছে। তারপর তিনি গোসল সেরে রুমে ঢোকেন, কিন্তু এরপর আর কখনো তিনি কিছু দেখেননি এবং কিছু শোনেননি। তবে তিনি আর কখনো সন্ধ্যার পর কোথাও বের হতেন না, আমাদের জঙ্গলের পাশটায় কখনো যেতেন না। দাদা, এটাই ছিল আমার শোনা একটি ভৌতিক ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হয়েছে। এই ঘটনার পর থেকে সবাই অনুমান করেছিল যেই হিন্দু লোকটি ফাঁসি দিয়ে মারা গেছিল হয়তো সেই লোকটি কাকিমাকে চিনত এবং কাকিমাকে জিজ্ঞাসা করেছিল যে তিনি তাল কুড়াতে এসেছিলেন কিনা। বক্তব্য পেশ করার আগে সকলকে জানিয়ে দিই, আমাদের অজানা সত্যে খুবই স্পেশাল একটা জিনিস হতে চলেছে, যেটা জানবার পর আপনারা খুবই গর্বিত হবেন এবং আপনাদের ভালো লাগবে। আগেও বলেছি এবং এখনও বলবো, আপনারা যদি এইভাবে এই পরিবারের সঙ্গে যুক্ত থাকেন এবং এই পরিবারের পাশে থাকেন, তাহলে আমরা আস্তে আস্তে অনেকটা দূর এগোতে পারবো। আপনাদের ভালোবাসায় আমরা অনেকটা দূর এসেছি এবং আমরা আরও দূরে যেতে চাই এবং আরও মানুষদের মনে ছড়িয়ে পড়তে চাই। খুব তাড়াতাড়ি একটি স্পেশাল জিনিস হচ্ছে, সেটা আপনারা নিজেরাই জানতে পেরে যাবেন। তো আজকের 2টি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব শাউট আউট পর্বের দিকে। কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ ব্লগ, কমেন্ট করেছেন অতিকুর রহমান, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, মাইক স্টিপলার, কমেন্ট করেছেন টেরাডক্স গেমিং, কমেন্ট করেছেন মঞ্জু, আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, আমাদের সঙ্গে রয়েছেন দ্য ব্ল্যাক টাইটেন, কমেন্ট করেছেন বিদাস FF, সনোজ আচার্য, অনিস্টেবল, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, চন্দ্রানী মণ্ডল, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন একে। সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার 157 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।